বলে হনহন করে বেরিয়ে গেল। তারপর আবার ফিরে ফাহাদকে একটা চিমটি কেটে গেল। ফাহাদ ব্যথায় করে উঠল। সে তো আগাগোড়া কিছুই বুঝল না। অপরাজিতা এভাবে বেরিয়ে গেল কেন? তাকে কেন চিমটি দিল? নার্সটির দিকে তাকাতেই সে হেসে বলল, চিন্তা করো না ফাহাদ, মেয়েটা তোমাকে আর জ্বালাতন করতে পারবে না। কত বড় বেয়াদব, তোমাকে চিমটিও দিয়ে গেল। ফাহাদ অবাক হয়ে বলল। মানে? নার্সটি তাকে সব বলল। সব শুনে ফাহাদের মাথায় হাত। ফাহাদ ভাবছে শুধু তো চিমটি দিয়েছে, চুল যে ছিঁড়ে নাই, তাই তো তার কত জন্মের ভাগ্য। পরে যখন ফাহাদ অপরাজিতাকে কল করে, তার নাম্বার ততক্ষণে ব্লক লিস্টে চলে গিয়েছে। সব শুনে রিজু বলল, তুমি নার্সটিকে কিছু বলোনি? নার্সটাকে জিজ্ঞাসা কর। কে? সাইমা আন্টি। ফারাজ আর রিজু একসাথে বলে উঠল। হোয়াট? তাদের এই রিয়াকশন দেখে নীতি বুঝলো না কি হয়েছে। তখন ফারাজ বলল, আমি বলছি সাইমা আন্টিকে, আমার মায়ের অনেক দূর সম্পর্কের বোন। তিনি নার্স। কাহিনী হলো, আমার জন্ম হওয়ার পর তিনি আমাদের দেখেই সবার আগে যেটা বলেছিলেন তা হলো আমার মেয়ের জামাই। অথচ তার মেয়ে তখন আমার থেকে 3 বছরের বড়। রিজু পাশ থেকে নীতির কানে ফিসফিস করে বলল। মহিলার মাথায় একটু সমস্যা আছে। ফাহাদ তা শুনে হালকা করে চোখ রাঙালো। ফারাজ আবার বলা শুরু করলো। তো ছোটোবেলা থেকেই উনি যখন আমাদের বাসায় আসতেন, আমাদের আশেপাশে কোনো মেয়ে দেখলেই তাকে এটা ওটা বলে দূরে সরিয়ে দিতেন। আমার মা তো এই কাণ্ডে মহা বিরক্ত ছিল। একবার এমন হয়েছিল যে পাশের বাসার এক পিচ্ছি মেয়ে আমার সাথে খেলতো। আন্টি এটা দেখে তার মায়ের কাছে বলে এসেছিল আমাদের নাকি তার মেয়ে ডিস্টার্ব করে। এটা শুনে আমার মায়ের সে কী রাগ! উনি আন্টিকে বোঝাতে আন্টি আমার মাকে উল্টো বোঝায়। সাইমা আন্টিরা তারপরে অনেক দূরে বাসা নেওয়ায় তাদের আসা যাওয়া কমে যায়। তারপর ফাহাদ বলল, এখন তিনি আবার এখানে শিফট করেছেন এবং আমার হাসপাতালে আছেন। অপরিচিতাকে চেনেন না, তাই উল্টাপাল্টা কে কি বলছেন কে জানে। ফারাজ দুষ্টুমি করে বলল। এখন এই পুচকি ফুল তোকে বিয়ে করবে তো? ফাহাদ বাঁকা হেসে বলল, সে দুনিয়া উল্টে গেল আমাকে বিয়ে করবে। ব্লক তো খুললো না। ফারাজ এক চোখ টিপে বলল, আরে বুঝিস না কেন, কাল আদর দিয়ে ব্লক খুলব। নীতি ফারাজের কথা শুনে লজ্জা পেল, তাই সে সেখানে আর থাকলো না। কাজের কথা বলে বেরিয়ে গেল। ফাহাদ নীতি আর ফারাজকে পর্যবেক্ষণ করছিল অনেকক্ষণ। সে জিজ্ঞেস করলো, নীতির কি হয়েছে? কই কি হয়েছে? ফাহাদ আর কিছু বলল না, নীরবে শুধু দেখে গেল। তারপর তারা 3 ভাই বেশ কিছুক্ষণ আড্ডা দিল। একটা সময় ফাহাদ আর রিজু বের হলো। দুজনে বাসায় এলো। ফাহাদ বাসায় আসতে বিচার দেওয়া শুরু করলেন আঁখি বেগম। তোর ভাব একটা কাজও ঠিকঠাক পারে না, কিভাবে কি করব বল তো। ফাহাদ তার মাকে শান্ত করে বলল, মা, অপরিচিতা এখনো বাড়িতে আসছে না। এত আগে থেকে এগুলো করে কি লাভ? পরে তো থাকবে না। আঁখি বেগম ভাবলেই হীনভাবে বললেন। ফাহাদ আর কি করবে? মায়ের খুশি বড় খুশি। এসব করে যদি সে শান্তি পায় তাহলে করুক। অফিসের পর নীতি আর ফাহাদ শপিং মলে গিয়ে ফাহাদ আর অপরাজিতার জন্য গিফট কিনল। বাড়ি ফেরার পথে কেউ কোনো কথা বলছে না, অথচ তারা কত বিষয় নিয়ে আলোচনা করত। একটা পর্যায়ে ফারাজ বলল, এভাবে আর কতদিন চলবে নীতি? হঠাৎ এই প্রশ্নে নীতি অবাক হলো। জি। ফারাজ গাড়িটাকে এক সাইডে পার্ক করে বলল। নীতি মাথা নিচু করে বলল, আমরা তো ফ্রেন্ড, তাই না? জি। তাহলে এত অস্বস্তি এসেছে কেন আমাদের মধ্যে? সরি স্যার। ফারাজ নীতির মাথা আলগোছে উঁচু করে দিল। বলল, নো 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 নো, মাথা নিচু করবেন না। লিসেন নীতি, আমি আপনার অনুভূতির সম্মান করি, কিন্তু আপনি তো জানেন। কথা শেষ হওয়ার আগেই নীতি বলল, আমি কোনো ইন্টেনশন নিয়ে সেগুলো বলিনি, আমি বলতামও না কখনো। আমি বলেছি তাই আমি লজ্জিত, আর কখনো এ ধরনের কথা আমি বলবো না। আপনি আমাকে ক্ষমা করুন স্যার। কথাগুলো বলতে নীতির খুব কষ্ট হচ্ছিল, তবুও সে নিজে
ওয়াদা করলো আর কখনো নিজের অনুভূতি ফারাজের সামনে যাতে না আসে সে খেয়াল রাখবে। অনুভূতিগুলো না হয় মনের মাঝে চেপে রয়ে থাক। ক্ষমা করার কিছু নেই, আপনি সহজ হন। নীতি হাসি মুখে বলল। জি স্যার। গাড়ি স্টার্ট দিল। তারপর তারা টুকটাক নানা গল্প করছে। যাওয়ার পথে নীতি হাসি মুখে আবার আগের মতো কথা বলার চেষ্টা করছে। মুখে হাসি থাকলেও তার ভিতরে ভাঙচুর হচ্ছে। এত সহজ অনুভূতি চেপে রাখা লোকটা বুঝলো না সে। সকালবেলা ঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে রাফিয়া আর আঁখি বেগম। ফায়াদ তো মহাবিরক্ত এভাবে ঘুম ভাঙানোতে, তবুও নীরবে বসে রইল সোফায়। নীতি হাই তুলতে তুলতে বসলো সোফার এক কোণে। সোফায় বসে ঝিমুচ্ছে সে। সবাই এসে বসলেও ফারাদের এখনও খবর নেই, তাই আঁখি বেগম গিয়ে কান টেনে নিয়ে আসলো তাকে। ফারাজ গাল ফুলিয়ে সোফায় নীতির বিপরীত পাশে বসলো। সোফার বসতেই ফারাজের নজর গেল বসে বসে ঘুমে ঢলে পড়া এক রমণীর দিকে। এলোমেলো চুল ফুলো ফুলো মুখে সোফার গায়ে সোফায় গালে হাত দিয়ে বসে বসে ঝিমুচ্ছে নীতি। হুট করে এই দৃশ্যটা খুব কিউট লাগলো ফারাজের নিকট। সে মোবাইল দিয়ে একটা ছবি তুলতে চাইলো, কিন্তু মোবাইল তো সে রুমে ফেলে এসেছে। হঠাৎই আবার তার মাথায় আসলো সে ছবি কেন তুলতে চাইলো। ফুপি কি শুরু করলা সকাল সকাল? আঁখি বেগম কোমরে হাত রেখে বললেন। সময় দেখেছিস, আজ বিয়ে না? ফারদিন আহমেদ এবার মুখ খুললেন। বিয়ে তো তোমার ছেলের, তোমার আর আমার না। আঁখি বেগম চোখ গরম করে বলল। চুপ থাকো। ফারদিন আহমেদ ভদ্র বাচ্চাদের ন্যায় বললেন। আচ্ছা। সকলে এই কাণ্ডে হেসে দিল। সবার দিকে চোখ ঘুরিয়ে তাকাতেই সবার হাসি বন্ধ। রাফিয়ার মা সবাইকে চা এনে দিলেন। আঁখি বেগম বললেন, আমি আর অপরাজিতা মিলে একটা প্ল্যান করেছি। যতই ঘরোয়াভাবে হোক, বিয়ে তো, তাই ছবি তো তুলবই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মেয়েরাই সবাই শাড়ি পরব একই রকম, আর ছেলেরা সবাই পাঞ্জাবি একই রকম। শুধু ফায়াদ আর অপরাজিতা ভিন্ন রকম পরবে। শাড়ি আনিয়েছি, পাঞ্জাবিও আনিয়েছি, কিন্তু তাদের দেওয়া হয়নি। ফায়াজ আর রিজু গিয়ে দিয়ে আসবি একটু পর। এত সকালে? আঁখি বেগম তার পিঠে চাপড় মেরে বললেন। দুপুরে বিয়ে, দুপুরে দিবি গাধা। ফারদিন আহমেদ বললেন, এটা বলতে সবাইকে একসাথে করার কোনো দরকার ছিল? আঁখি বেগম স্বাভাবিকভাবে বললেন, ছিল তো। কি? আঁখি বেগম কুটিল হাসি দিয়ে বললেন, তোমাদের ঘুম নষ্ট করা আর কিছু না। বলেই তিনি গেলেন তার কাছে। বাকিরা যেন আহামক বনে গেল। ফাদ সোফা থেকে উঠে বলল, এখন এই অবস্থা, না জানে অনুষ্ঠানে কি করে। ফারাজ অসহায় চাহনি দিয়ে বলল, ভাই এভাবে তুলে নিয়ে আসিস? না হয় তুই বুঝতেছিস না, আম্মু রাফিয়া আর তোর এই পুচকি ফুল তিন মাথা একসাথে হয়ে আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। ফারদিন আহমেদ চা খেয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, এই আমার বউটাকে কিছু বলবি না, বউ আমার লাখে একটা। ফাদ আর ফারাজ একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। তাদের বাবা এই কথাটা প্রায়ই বলে, ছোটবেলা থেকে শুনে আসছে। বাবা মায়ের এত সুন্দর বন্ধন যেন বাকি বন্ধনগুলোকে ঠিক রাখে। সকাল 8:30 বাজে। অপরাজিতা সোফায় গাল ফুলিয়ে বসে আছে, কারণ তার ছোট খালা এসে তাকে টেনে তুলেছে। বলছে বউরা নাকি এত সকাল পর্যন্ত ঘুমায় না, তার তো কাজ নেই, সে উঠবেই বা কী করে। আসিফ ইসলাম মেয়ের চেহারা দেখে বললেন, আম্মা তুমি আবার গিয়ে ঘুমা যাও। এ কথা আমিনা বেগম শুনে বলেন, ঘুমাও মানে? দুলোভাই, আপনি বাজারে যান আগে। আপনারে আপানা বাজার করতে যাইতে বলছে। আসিফ ইসলাম অপরাজিতাকে আস্তে করে বলল, তোর এই ছোট্ট খালা বিচ্ছুই রয়ে গেছে। আমার বিয়ের সময়ও বিচ্ছুগিরি করছে, এখনো করতেছে। আমিনা বেগম কাশি দিয়ে বলল, দুলোভাই আমি কিন্তু শুনতেছি। আসিফ ইসলাম বললেন, হ্যাঁ বাজারে যাচ্ছি।
তিনি গেলেন বাজারে। অপরাজিতাকে তার মা নাস্তা দিয়ে গেল করার জন্য, তাই সে সোফায় বসে নাস্তা করছে আর টিভি দেখছে। কলিং বেল বাজলো। কলিং বেলের আওয়াজ শুনে অপরাজিতা মাথায় ঘোমটা টেনে গেল দরজা খুলতে। দরজা খুলতেই সামনে রিজু আর ফারাজকে দেখলো। তাদের ভিতরে আসতে বলো। রিজু আর ফারাজকে দেখে রামিসা বেগম বললেন, আরে ফাহাদ বাবা, তুমি এখন বসো বসো। অপরাজিতা আবারও সোফায় বসে বলল, এটা ফারাজ ভাইয়া। রামিসা ভালোভাবে তাকালেন ফারাজের দিকে। এখন তিনি বুঝবেন কিভাবে কোনটা ফারাজ আর কোনটা ফাহাদ? আচ্ছা, মুশকিল তো। রামিসা বেগমকে কনফিউশনে দেখে ফারাজ এবার নিজেই বলেন, আন্টি, আমি ফরাজ, এগুলো দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, কি যে করব বাবা, তোমরা দুই ভাই দেখতে একই রকম, মাথা গুলিয়ে যাই। সমস্যা নেই আন্টি, আসি আমরা তাহলে। রামিসা ব্যস্ত হয়ে বলেন, আসি মানে কি? নাস্তা করো বাবা, বসো। না না আন্টি, ব্যস্ত হবেন না, নাস্তা করে এসেছি। এগুলো দেওয়ার জন্য আম্মু পাঠালো, বাসায় কাজ আছে, একটু পর তো আবার আসতেই হবে। রামিসা মানলেন। তিনি আবারও ভিতরে তার কাজে গেলেন। এদিকে সামিয়া এসে রিজু আর ফারাজকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আজকে ফারাজকে নয়, রিজুকে দেখছে সে। রিজুর তো মনে হচ্ছে সে তাকে মুখস্থ করছে চোখ দিয়ে। রিজু ফারাজকে বলে বাহিরে চলে গেল। ফারাজও বের হবে। অপরাজিতা দরজা লাগাতে এসে জিজ্ঞেস করলো, উনি কেমন আছে? ফারাজ দুষ্টুমি করে বলল, এটা ওনাকে ব্লক থেকে ছুটিয়ে জিজ্ঞেস করে নিন। তারপর চলে গেল। অপরাজিতা ব্লক তো ছোটাবেই না, তাকে কিনা বলে সে ছেলেদের পিছে করে। বুঝুক মজা। ফারাজ বাসায় এসে দেখে ফাহাদ ফোন হাতে নিয়ে বসে আছে। ফারাজ গিয়ে ভাইয়ের পাশে বসে বলল, উনি কেমন আছে? ফাহাদ ভ্রু কুঁচকে রইল। ফারাজ বলল, আমি বলিনি তো, উনি জিজ্ঞেস করেছে। ফাহাদের মুখে হাসি ফুটল। ভাইয়ের মুখে হাসি দেখে ফারাজের মুখেও হাসি ফুটল। সে ফাহাদের কাঁধে হাত দিয়ে আফসোসের সুরে বলল, মিস করছিস বুঝি? থাক, আর তো কিছু ঘন্টা, তারপর। ফাহাদ শেষ করতে দিল না। তার কাঁধে রাখা ফারাজের হাত মুচড়ে বলল, তারপর? ফারাজ ব্যথায় ও আ করতে করতে বলল, তারপর আমার ভাবি হবে ভাবি, ভাইয়া ছাড়। ফায়াদ ছেড়ে দিল। ফারাজ ফাহাদের পাশে থেকে উঠে বলল, যে একটু খবর এনে দিলাম অমনি তোর শক্তি বেড়ে গেছে, সাংঘাতিক। ফায়াদ ফারাজের দিকে তাকাতেই ফায়াদ মেকি হেসে বলল, মজা করছিলাম। হুম। আহা, তোমরা মেয়েরা এত দেরি করো কেন বলো তো? সব সময় লেট, গিয়ে আবার নামাজ পড়তে হবে তো। আসো বাবারে। আঁখি বেগম শাড়ি ঠিক করতে করতে এসে বলেন, এসেছি। ফরেজকে এনে থেকে ডাক, আর রুচিকে মামি আর রাফিয়াকে ডাক। আঁখি বেগম বললেন, ওদেরও হয়ে গিয়েছে। নীতিকে আগে শাড়ি পরিয়ে দিয়েছি, ও হয়তো কোনো কিছুতে ব্যস্ত রুমে। আমি নিয়ে আসি ওকে। দা ফায়াদ বাধা দিয়ে বলল, ফরেজ চাকমা, আমার তোমাকে লাগবে। ফারাজ নীতিকে ডাকার উদ্দেশ্যে নীতির রুমের দিকে হাঁটা ধরল। নীতির রুমে নক করছে সে। নীতি হয়েছে, বাকিরা অপেক্ষা করছে। হয়েছে হয়েছে। বলতে বলতে নীতি দরজা খুলে দিল। নীতিকে দেখে ফারাজ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সে ভেবেছিল নীতিকে শাড়িতে সুন্দর লাগবে, কিন্তু এতটা সুন্দর? ফারাজ অপলক চেয়ে রইল। সে ভুলে গেল সে যে নীতিকে ডাকতে এসেছে। শাড়ি পরে নীতির খুব লজ্জা লাগছে। প্রথমবার শাড়ি পরেছে সে, মনে হচ্ছে খুলে যাবে। হাজারটা সেফটি পিন লাগিয়েছে সিকিউরিটির জন্য। ফারাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তার খুব লজ্জা লাগছে। তাকে ভালো দেখাচ্ছে তো? নীতি গলা খাকানি দিল। ফারাজের মনোযোগ সরল। ফারাজ অন্যদিকে তাকিয়ে বলল, এসেছেন, চলেন তাহলে। তারা সবাই একসাথে হলো। রাফিয়া নীতিকে দেখেই খুশিতে লাফিয়ে উঠে বলল, আপু গো, তোমাকে শাড়িতে কি যে সুন্দর লাগছে। আজকে যতগুলো ছেলে তোমাকে দেখবে সব দেওয়ানা হয়ে যাবে।
নীতি এইরকম প্রশংসা শুনে খুবই লজ্জা পেল। সে লজ্জা পেয়ে মিনমিন করে বলল, ধুর, কি বলো? তার কথা শুনে সবাই হেসে দিল। হাসলো না শুধু ফারাজ, সে ভুরু কুচকে তাকিয়ে আছে নীতির দিকে। আসলে কি ছেলেরা দেওয়ানা হয়ে যাবে? পরক্ষণেই আবার নিজেকে শাসিয়ে বলল, হোক, তাতে তোর কিরে? সবাই অপরাজিতাদের বাসায় এসেছে বেশ অনেকক্ষণ হলো। ছেলেরা বর্তমানে মসজিদে, সেখানে নামাজ পড়ে ছেলেদের বিয়ের মসজিদে পড়ানো হবে। তারপর কাজী এসে মেয়েকে বিয়ে পড়াবে। অপরাজিতা পরেছে সাদা কাজ করা সুন্দর একটা শাড়ি। হালকা সাজে তাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। খুবই সামান্য সেজেছে সে। বাকি সব রমণীরা পরেছেন নীল শাড়ি। অপরাজিতা বসে আছে তার রুমে, তাকে ঘিরে আছে সব মেয়েরা। এত নীল শাড়ির মাঝে অপরাজিতাকে সাদা শাড়িতে এক টুকরো মেঘের মতো লাগছে। অপরাজিতা বসে বসে খুব নার্ভাস হচ্ছে। বিয়ে বলে কথা, ঘরোয়াভাবে হোক আর অনুষ্ঠান করে হোক, বিয়ে মানে তো বিয়েই। আজকের পর সে আরেক পরিবারের অংশ হবে, জীবনটা অন্যদিকে মোড় নিবে। বাবা বাড়ি অতিথি খাতায় নাম লেখাবে, পরে চলে যেতে হবে এই বাড়ি ছেড়ে। এইসব ভেবে ভেবে অপরাজিতার বুকের ভেতরটা চাপা কষ্ট হচ্ছে। আঁখি বেগম তা হয়তো বুঝতে পারলেন। অপরাজিতার মাথায় হাত বুলিয়ে বলেন, ভয় পাচ্ছ? ভয় পেও না, আমিও তোমাকে মায়ের মতো আগলে রাখবো। এই পরিবার থেকে দূরে সরে যাচ্ছ এটা ভাববে না, ভাববে নতুন আরেকটি পরিবারে যোগ হচ্ছে তোমার সম্পর্কের খাতায়। অপরাজিতা মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করলো। মূলত সে কিছু বলতে পারছে না, বলতে গেলে হয়তো কান্না করে দিবে, তাই চুপ করে আছে। অপরাজিতা খালামণি অপরাজিতার মাকে টেনে এনে অপরাজিতার পাশে বসালো। অপরাজিতাকে বলল, এই তোর মাকে পাশে রাখ, লুকিয়ে লুকিয়ে শুধু কান্না করে। অপরাজিতা মায়ের দিকে তাকালো। রামিসা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এত বড় কিভাবে হলি রে? এখনো দেখি তোকে তোর পিঠে লাঠি নিয়ে ঘুরতে হয়। অপরাজিতা হেসে দিল। মেয়ের হাসি দেখে মায়ের কপালে চুমু খেয়ে বললেন, এইভাবে হাসতে থাকবি? ভাইয়া ফোন করেছিল, ফাহাদ ভাইয়ার বিয়ে পড়ানো হয়ে গিয়েছে, আপুর জন্য আসছে তারা। তারা আসছে শুনে সকলে সব কিছু ঠিকঠাক করতে লাগলো। অপরাজিতা বসে বসে অপেক্ষার প্রহর গুনছে। আর মাত্র কিছুক্ষণ, হৃদস্পন্দন বেড়ে গেল। এই মুহূর্তগুলো প্রত্যেকটা মেয়ের জন্য কি এক মুহূর্ত, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কাজী অপরাজিতার রুমে প্রবেশ করলো। অপরাজিতা মাথায় ভালোভাবে ঘোমটা চাপিয়ে একটু নড়ে চড়ে বসলো। অপরাজিতার বাবা রুমে প্রবেশ করতেই আঁখি বেগম পাশ থেকে উঠে ওনাকে জায়গা করে দিলেন বসতে। মেয়ের এখন পাশে বাবা মাকে দরকার। অপরাজিতা নিজের হাত শক্ত করে ধরে রেখেছে, হাত কাঁপছে তার। ফাহাদ রুমের দরজায় দাঁড়িয়ে চেয়ে রইল অপরাজিতার পানে। তার মনেও এক আলাদা অনুভূতি। আজকের পর থেকে এই মেয়েটা তার, শুধুই তার। কাজী অপরাজিতাকে কবুল বলতে বলছে। অপরাজিতা আটকে যাচ্ছে বারবার, সে ভয় পাচ্ছে। অপরাজিতার বাবা বলল, আম্মা ভয় পেও না, বাবা সবসময় পাশে আছি। রামেসা বেগমও পাশ থেকে মেয়ের হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করলেন। অপরাজিতা মাথা তুলে তাকালেন দরজায় দাঁড়ানো ফাহাদের দিকে। ফাহাদও যেন চোখ দিয়ে অপরাজিতাকে আশ্বস্ত করলো সে আছে। সেই দিকে এক পলক তাকিয়ে অপরাজিতা কবুল বলে দিল প্রথমবার। চোখ দিয়ে অশ্রু বেয়ে তা কোলে পড়ল তার। আবার বলল কবুল। শেষবার কবুল বলে সে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। সকলে বলে উঠল আলহামদুলিল্লাহ, বিয়ে পড়ানো হয়ে গিয়েছে। আজ থেকে ফায়াদ আর অপরাজিতার স্বামী স্ত্রী। ফায়াদও মনে মনে বলল আলহামদুলিল্লাহ। অপরাজিতাকে তার বাবা বুকে চেপে আছে। অপরাজিতার বাবার চোখেও পানি, কিন্তু তিনি হাসি মুখে মেয়েকে সামলাচ্ছেন। অপরাজিতার মাও মেয়েকে সামাল দিচ্ছে। এই দৃশ্য দেখে নীতিও কাঁদছে নীরবে। ফারাজ তার পাশে গিয়ে আস্তে করে বলল, আপনি কাঁদছেন কেন? নীতি নাক টেনে বলল, ইমোশনাল লাগছে।
চিচকাদুনে? নীতি কান্নারত কণ্ঠেই বলো। শাট আপ। ফারাজ অবাক হয়ে বলো। আপনি আমাকে শাট আপ বললেন? নীতি যেন এবার হুঁশ ফিরে পেল। সে তাড়াতাড়ি বলল। না না, ভুলে স্যার, সরি। ফারাজ সিরিয়াসভাবে বলল। মনে থাকে যেন। তারপর উল্টো ঘুরে নীতির আড়ালে হাসতে হাসতে চলে এলো তার ভাইয়ের পাশে। অপরাজিতা শান্ত হলো। সকলে তাকে বোঝাচ্ছে। ফারাজ এবার বলে উঠল। কারো কোনো আপত্তি না থাকলে বর বউকে একটু টাইমের জন্য নিজেদের মতো দেওয়া যাক। আসলে তারা তো এখনও নিজেদের সাথে কথা বলেনি ভালোভাবে। কথা বললে ইজি হতো আরেকটু। সবাই মেনে নিল। একে একে রুম থেকে বেরিয়ে গেল। ফায়াদ মনে মনে খুশি হলো। ফারাজকে তার চুমু খেতে ইচ্ছে করছে। ভাইটা তার কাজ করে দিয়েছে। ফারাজ যাওয়ার সময় ফাহাদের কানে কানে বলল। থ্যাঙ্কস নিব না, দামি কিছু চাই। বলে বের হয়ে গেল সে। সবাই গিয়ে সোফাই রুমে বসলো। নানা গল্প করছে তারা। ফায়াদ রুমে প্রবেশ করতেই দরজাটা আটকে দিল আস্তে করে, শব্দটা যাতে কারোর কানে না যায়। গিয়ে অপরাজিতার পাশে বসলো। অপরাজিতা চোখ তুলে ফায়াদকে দেখেই তার বুকে ঝাঁপিয়ে পড়ল। ফায়াদ হালকা পিছিয়ে গেলেও নিজেকে সামলে নিল। শক্ত করে ধরে আছে অপরাজিতাকে। অপরাজিতা জোরে শ্বাস নিয়ে বলল। ফাইনালি আপনি আমার। ফায়াদ হেসে দিল, বলল। তুমি না রাগ করেছ? হুম। তাহলে এটা কি? অপরাজিতা ফায়াদের বুকে নাক ঘষে বলল। এটা ভালোবাসা, আর রাগ আলাদা, ওটা পরে করব। ফায়াদ অপরাজিতাকে বুক থেকে সরিয়ে কপালে চুমু খেয়ে বলল। তাই? অপরাজিতা এবার দূরে সরে গেল, বলল। রাগ করেছি, রাগ ভাঙান। ফায়াদ অপরাজিতার দিকে তাকালো। তার ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। সেই হাসি দেখে অপরাজিতা ভ্রু কুঁচকে তাকালো। অপরাজিতা কিছু ভাবার আগেই ফায়াদ তাকে কোমর টেনে সামনে এনে বিছানার সাথে চেপে ধরল। অপরাজিতা বড় বড় করে তাকালো। সে দু হাত ফায়াদের বুকে ঠেকিয়ে ফায়াদকে ওঠাতে চাইল, কিন্তু সে কি ফায়াদের সাথে পারবে? ফায়াদ অপরাজিতার দুই হাত তার এক হাত দিয়ে ধরে অপরাজিতার মাথার উপর চেপে ধরল। অপরাজিতা আরও বিস্মিত হলো। ফায়াদ এবার অপরাজিতার চেহারায় চোখ বুলিয়ে ধীর কণ্ঠে শোধালো। এখন শুরু করে। রাগ ভাঙানোর অনেক ওয়ে আছে, আগে বলো রাগ করেছে কেন? অপরাজিতা দম আটকে তাকিয়ে আছে ফায়াদের দিকে। এটা কেমন রাগ ভাঙানো হলো? তার মনোযোগ কি আর রাগের দিকে আছে এখন? মনে তো এখন অন্য কিছু হানা দিচ্ছে। ফায়াদ যেন তাকে বশ করে ফেলছে। সে আটকে আটকে বলল। ডাক্তার সাহেব। ফায়াদ অপরাজিতার চোখে চেয়ে সম্মোহনীয়ভাবে বলল। উফ, ফাইদ বলো। অপরাজিতা যেন সমন হয়ে গেল। সে এলোমেলো ভাবে বলল। ফায়াদ। বলার সাথে সাথে ফায়াদ তার উন্মুক্ত গলায় ঠোঁট ছুঁয়ে দিল। অনেকটা সময় নিয়ে কাজটা করেছে সে। গলা থেকে মুখ তুলে ফায়াদ একই কণ্ঠে বলল। রাগ কেন করেছে বলো? অপরাজিতা থেমে থেমে বলতে লাগলো। ওই মহিলা বলেছে আমি নাকি ছেলেদের পিছে। অপরাজিতা নিঃশ্বাস আটকে আটকে আসছে। ফায়াদ একে একে তার চোখ, গাল, নাক ছুঁয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। অপরাজিতা থামতেই ফায়াদ অপরাজিতার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। কন্টিনিউ। অপরাজিতার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। সে বলতে পারছে না। ফায়াদকে বলল। আপনি উঠুন। ফায়াদ ভাবলেই সেভাবে বলল। কথা শেষ করো। অপরাজিতা বুঝলো কথা শেষ হওয়ার আগে তাকে উঠতে দিবে না। সে এক নিঃশ্বাসে বলল। উনি বলেছে আমি নাকি ছেলেদের পেছনে ঘুরি। ফায়াদ অপরাজিতার কাণ্ডে হালকা হেসে দিল, বলল। উনি বলেছে? আমি বলেছি? না। তাহলে আমাকে ব্লক দিয়েছো কেন? রাগ হচ্ছিল। ফায়াদ অপরাজিতার গালে হাত বুলিয়ে বলল। এখনো রাগ হচ্ছে? না। রাগ ভেঙেছে? ফায়াদ অপরাজিতাকে ছেড়ে দিল। অপরাজিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। পাগল হয়ে যাচ্ছিল সে। অপরাজিতাকে দেখে মৃদু হেসে ফায়াদ দাঁড়িয়ে বলল। এখন বের হওয়া উচিত আমার, পরে কথা হবে।
এখন বের না হলে বাকির অন্য কিছু ভাববে। ফায়াদের কথা শুনে অপরাজিতা মনে মনে বলল, ওনারে নিরামিষ ভাবছিলাম, অসভ্য ডাক্তার রাং ভাঙানোর নাম করে কি কি করলো, ইস ভাবতে গাল গরম হয়ে যায়। দরজার কাছাকাছি যাওয়ার পর ফায়াদ দরজা না খুলে অপরাজিতার দিকে ফিরে বলল। একটা কাজ আজও করা হলো না। অপরাজিতা উসখুস চোখে চেয়ে বলল, কি? বলতে দেরি, কিন্তু ফায়াদের কাজটা করতে দেরি নয়। ফায়াদ অপরাজিতার কাছে ফিরে এসে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। অপরাজিতা চোখ খিচে বন্ধ করে ফেলল। এটা তার ভাবনার বাহিরে ছিল। অপরাজিতা নিজের অনুভূতিগুলোকে সামলাতে পারছে না। তার কেমন মাতাল মাতাল লাগছে। ফায়াদের বুকে হাত রাখতেই অনুভব করতে পারল হৃৎপিণ্ডের দ্রুত চলা। তার হৃৎস্পন্দনও বেড়ে গিয়েছে অনেকখানি। রাফিয়া এসে দরজায় নক করছে। ধীর স্বরে ডাকছে সে। ফিসফিস করার মতো বলল, এ ভাই বের হও এখন, আর কত বউ দেখবা। রাফিয়ার শব্দ শুনে অপরাজিতাকে ছেড়ে দিল ফায়াদ। কপালে চুমু খেয়ে বলল, আসে। তারপর ঠিকঠাক হয়ে দরজা খোলো। রাফিয়াকে নিয়ে বসার রুমে গেল। এদিকে রেখে গেল লজ্জায় লাল হওয়া অপরাজিতাকে। কি হলো এটা তার সাথে? সে মুখে হাত দিয়ে বসে রইল। লজ্জায় তার মাটিতে ঢুকে যেতে ইচ্ছে করছে। কেমন অদ্ভুত অনুভূতি। পুরো শরীরে কারেন্ট বয়ে গেল এমন লাগছে ওর। ভাবতে ভাবতে বালিশ মুখ চেপে শুয়ে পড়ল সে। পাগল করা অনুভূতি।